স্বপ্ন কে না দেখে, কিন্তু যদি সেটা হয় আপনার নিজের মৃত্যু। ধরুন মাঝে মধ্যেই এক ব্যক্তি আপনার স্বপ্নে এসে আপনাকে খুন করার চেষ্টা করছে। এটা নিয়ে এমনিতে আপনি আতঙ্কিত, কিন্তু সেই ব্যক্তিই যদি আপনার বাড়িতে পেইং গেস্ট হয়ে আসে, আপনার সাথে থাকতে শুরু করে, তখন আপনার অবস্থাটা কি হবে? আজ এমনই রহস্যেরা এক গল্প বলতে যাচ্ছি, যার প্রতি মুহূর্ত কাটবে টান টান উত্তেজনার মধ্যে, আর ক্লাইম্যাক্সে গিয়ে এমন এক রহস্য উন্মোচন হবে যা পুরো গল্পের প্লটই বদলে দিবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর টুইস্টে ভরা ওয়েব সিরিজ সিক্রেট স্টোরিজ রোজলিন সিজন 1-এর কথা। সিরিজের শুরুটা হয় রোজ ভ্যালি নামে এক ফার্ম হাউসে। আমাদের রোজলিন নামে একটি মেয়েকে দেখানো হয়। গভীর রাত, হঠাৎ রোজলিনের ঘুম ভাঙতেই রোজলিন ঘরের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করতে পারে। রোজলিন বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তাই যখনই বইটা সেলফের মধ্যে রাখতে যাবে, তখনই মুখোশ পরা এক ব্যক্তি রোজলিনের উপর আক্রমণ করে। রোজলিনও কোনো মতে দৌড়ে তার বাবা মায়ের কাছে চলে যায়। এরপর প্রথমে রোজলিনের বাবা চেক করতে যায়, আর কিছুক্ষণ পর রোজলিনের মা। দুজনের কেউই না ফেরাতে রোজলিন একসময় নিজেই বাইরে এসে দেখে সিঁড়িতে তার বাবা মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। এমনকি মাস্ক পরা লোকটি ঠিক রোজলিনের পিছেই দাঁড়িয়ে, যার চোখগুলো সবুজ বর্ণের, হাতে ধারালো ছুরি। মূলত এটা রোজলিনের দেখা একটি দুঃস্বপ্ন, যেমনটা সে মাঝে মধ্যেই দেখে। এরপর রোজ তার পরিবারকে নিয়ে একটি জন্মদিনের প্রোগ্রামে যায়। ইনি রোজের মা শোভা, কোলে ছোট ভাই অ্যারন, আর এ হচ্ছে বাবা জন। এই মহিলার নাম কবিতা, শোভার রিলেটিভ। তাদের বাড়ির অনুষ্ঠানে মূলত ওরা এসেছে। এখানে শোভা আর কবিতার কথা আমরা জানতে পারি, রোজের বড় একটি ভাই ছিল, নাম অ্যালেন। রোজকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছে। ওই ঘটনার পর শোভাকেও বহুদিন থেরাপি নিতে হয়েছে, আর রোজও ওই ঘটনার পর থেকে একদম একা থাকতে পছন্দ করে। আবার শোভা কবিতাকে রোজের সেই স্বপ্নের কথাও বলে যে ইদানিং এমন উদ্ভট স্বপ্ন দেখছে। কথার মধ্যে এক ব্যক্তি জানায় জেরি এসেছে, তাই কবিতা চলে যাচ্ছিল। তবে যাওয়ার আগে শোভাকে বলে যায়, তোমার আমাকে একটু হেল্প করতে হবে। এরপর প্রোগ্রাম শেষ করে তারা বাড়িতে ফিরে যায়। এখানে রোজদের পরিবারের বিষয়ে কিছু তথ্য বলে রাখি। বাড়ির ঠিক পিছনে তাদের বড় একটি ফার্ম আছে। সেখানে গরু, মুরগি, খরগোশ, বিভিন্ন জিনিসপত্র পালন করা হয়। রোজের বাবা জন এবং তার মা শোভা এই সব কিছু দেখাশোনা করে। এমনকি দেখাশোনার জন্য ভেলু নামে কাজের এক লোকও আছে। এই ঘরটা অ্যালেনের মৃত্যুর পর থেকে ঘরটা বন্ধই থাকে। তবে মাঝে মধ্যে রোজ এবং শোভা এসে ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। অ্যালেনের মৃত্যুর পর থেকে রোজ মূলত নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ তাকে বাঁচাতে গিয়ে অ্যালেনের মৃত্যু হয়েছিল। আবার এখানে আরও একটি বিষয় নোটিস করা যায়, এই বাড়িতে প্রত্যেকটা ব্যক্তি যার যার কাজে ব্যস্ত। এর মধ্যে রোজ আরও একটি স্বপ্ন দেখে। রোজ মূলত তার কিটটিকে নিয়ে বাড়ির পিছের দিকে হাঁটছিল। তখনই আচমকা বিড়ালটা নেমেই কোথাও চলে যায়। রোজ যখন বিড়ালটাকে খুঁজতে যায়, তখনই সেই ব্যক্তিটি আবারও সামনে আসে। এমনকি এবারও সে রোজকে মারতে চেষ্টা করে। এরপরে রোজের ঘুম ভেঙে যায়। রোজ নিচে গিয়ে দেখে তার বাবা পত্রিকা পড়ছে, আর অন্যদিকে তার মা তার ছোট ভাইকে নিয়ে ব্যস্ত। প্রথমত রোজ এমন একটি ভয়ানক স্বপ্ন দেখেছে। তারপরও নিচে যাওয়ার পর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, কেউ তার প্রতি ভূক্ষেপই করছে না। তাই রোজ সেখান থেকে রাগ করে চলে আসে। শোভা বিষয়টি বুঝতে পেরে উপরে এসে রোজের সাথে কথা বলে। রোজের এখন 17 বছর, কয়েকদিনের মধ্যে 18 বছর পূর্ণ হবে। তবে এখনও পর্যন্ত রোজকে তারা কোনো সেলফোন দেয়নি। এমনকি রোজের কোনো বান্ধবীর কল করতে হলে শোভার নম্বরে কল করতে হয়। রোজের সবথেকে কাছের বন্ধু হচ্ছে আদিতি। এই জন্য রোজ আদিতির সাথে দেখা করে তার স্বপ্নের বিষয়ে জানায়। আদিতিও ইন্টারনেটে সার্চ করে রোজকে বলে যে আমরা যেই সকল বিষয়গুলো নিয়ে একটু বেশি ভয় পাই, কারোর সাথে শেয়ার করতে পারি না, ওই সকল জিনিসগুলো আমাদের স্বপ্নে আসে। তাই আদিতির ধারণা রোজের জীবনে হয়তোবা এমন কোনো মেমোরি আছে, যে জন্য সে এই স্বপ্নগুলো দেখছে। তবে রোজের মনের মধ্যে শুধু অ্যালেনের মৃত্যু সেই গিল্ট কাজ করছে। আবার রোজ যে স্বপ্নগুলো দেখে সবই ভোরবেলায়। তাই আদিতি রোজকে বলে যে আমি যতটুকু শুনেছি, ভোরবেলা দেখা স্বপ্নগুলো সত্যি হয়। আদিতির এই কথা শুনে রোজ একটু বেশি চিন্তায় পড়ে যায়, কারণ বাস্তবে যদি এমনটাই হয়, তাহলে তো ওই ব্যক্তি রোজকে খুন করবে। এরপর রোজ একদিন শোভার সাথে হসপিটালে যায়। মূলত তারা অ্যালেনকে ডক্টর দেখাতে এসেছে। তবে শোভা অ্যালেনকে নিয়ে ভিতরে গেলে রোজ হসপিটালের করিডোরে সবুজ রঙের চোখওয়ালা এক ব্যক্তিকে দেখে একদম ঘাবড়ে ওঠে, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখে। রোজের একরকম মনে হচ্ছিল ওই ব্যক্তিটি হয়তোবা তাকে খুন করতে এসেছে। তবে এটা স্বপ্ন নয়, বাস্তব ছিল। তাই এই বিষয় নিয়ে রোজ বেশ উদ্বিগ্ন।
এরপর আদিতি একদিন রোজকে নিয়ে কোথাও যাচ্ছিল। আদিতির কার আছে, ডেবিট কার্ড আছে, সেলফোন আছে, সব ধরনের ফ্রিডম আছে, যেটা রোজের নেই। তাই এই বিষয় নিয়ে রোজ বেশ আপসেট, কারণ রোজের বাবা মা তো একটা ফোন পর্যন্ত তাকে দেয়নি। আদিতির কথা তাতে কি, এই বয়সে তোমাকে একটা ছোট ভাই দিয়েছে। কিন্তু রোজ অ্যারনের কথাও বলে যে অ্যারন অনেক কিউট, সে অ্যারনকে খুব ভালোবাসে, কিন্তু অ্যারনের সাথে খুব বেশি কানেক্টেড হতে পারছে না, কারণ যখনই সে অ্যারনের সাথে বেশি কানেক্ট হতে চায় তখনই তার অ্যালেনের কথা মনে পড়ে আর নিজের প্রতি গিল্ট হয়। এমনকি রোজ এটাও মনে করে তার যে বড় ভাই মারা গেছে, মানে অ্যালেনই তার বাবা মায়ের পছন্দের সন্তান ছিল। কথা বলতে বলতে আদিতি তার বন্ধুর বাড়িতে পৌঁছে যায়। মূলত আদিতির এই বন্ধুর বাবা একজন সাইকিয়াট্রিস্ট। আদিতি আগেও রোজের ব্যাপারে তার সাথে কথা বলে রেখেছে, তাই রোজকে হেল্প করতেই সে রোজকে এখানে নিয়ে এসেছে। অন্যদিকে শোভাও চার্চে যায়, আর চার্চে ঢোকার পথে এক নারীর সাথে ধাক্কাও লাগে। ভিতরে গিয়ে শোভা চার্চের ফাদারের কাছে জানতে চায় এই মহিলাকে খুব একটা চেনা চেনা লাগছে। ফাদার জানায় ওর নাম ম্যারি, একসময় এখানে নানের কাজ করত, পরবর্তীতে একটি ছেলেকে ভালোবেসে চার্চ ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু একসময় ওই লোকটা ওকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ায় এখন নিরুপায় হয়ে কাজের জন্য চার্চে এসে ঘোরাফেরা করছে। এরপর একদিকে শোভা ফাদারের কাছে, আর অন্যদিকে রোজ ওই সাইকিয়াট্রিস্টের কাছে তাদের সমস্যার কথা খুলে বলে। সাইকিয়াট্রিস্টের কথা, তোমার এই সকল বিষয়গুলো নিয়ে লজ্জিত হওয়ার কিছুই নেই, তোমার বাবা মায়ের সাথে মন খুলে কথা বলা উচিত। রোজলিন তার স্বপ্নের বিষয় বলে যে স্বপ্নে যে ব্যক্তিকে সে দেখছে তার চেহারা স্পষ্ট তার মনে নেই, শুধুমাত্র তার সবুজ চোখের কথা তার মনে আছে। ডক্টর জানতে চায় রিয়েল লাইফে এমন কোনো ঘটনা তোমার সাথে ঘটেছে? রোজলিনের কথা, ও শুধুমাত্র আমার স্বপ্নেই নয়, বাস্তব জীবনেও আমাকে ফলো করছে, কারণ একবার আমাদের ফ্যামিলি ট্রিপে, হসপিটালে, মুভি থিয়েটারে, এমনকি আমার বাড়ির পিছের ফার্মেও আমি ওকে দেখেছি। তবে ডক্টর ধারণা করছে রোজ হয়তোবা তার স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারছে না, মানে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব এটা হয়তো সে বুঝতে পারছে না। আবার অন্যদিকে শোভা ফাদারকে পুরো বিষয় বলে যে ও একটু মুড নিয়ে থাকে, একা থাকে, আগের মতো হাসি খুশি থাকে না, আমাদেরকে অ্যাভয়েড করে চলে। ফাদার তখন শোভাকে বলে যে ওকে একবার তুমি এখানে নিয়ে আসো, কিন্তু শোভার কথা আমি ওকে অনেকবার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত তো আমি বলাই বাদ দিয়েছি। তবে ফাদারের সন্দেহ শোভারা হয়তোবা রোজের সাথে বসে খোলাখুলি কথা বলছে না, ওকে সময় দিচ্ছে না, এই জন্য বাচ্চার সাথে বাবা মায়ের একটা দূরত্ব তৈরি হয়েছে। তাই একদিকে ওই সাইকিয়াট্রিস্ট রোজকে বোঝায় যে তোমার বাবা মা তোমার থেকে দূরে থাকলেও তোমার নিজে তাদের কাছে যাওয়া উচিত, তাদের সাথে একটা কানেকশন বিল্ড করা উচিত, ছোট ভাইকে ভালোবাসা উচিত, ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আবার ফাদারও শোভাকে একই বিষয় বোঝায় যে তোমার ছেলেকে টেক কেয়ার করতে করতে তুমি আবার তোমার মেয়ের কথা ভুলে যাচ্ছ না তো, তোমার মেয়েকে অ্যাভয়েড করছো না তো, ও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করলেও তোমার নিজে থেকে ওর কাছে যাওয়া উচিত, ওকে বোঝা উচিত, তাহলে একসময় সব ঠিক হয়ে যাবে। তারপর শোভা ফাদারকে অনুরোধ করে যদি আপনার কখনো সুযোগ হয় একবার বাড়িতে এসে রোজের সাথে কথা বলবেন। এরপর একদিকে শোভা বাড়িতে ফিরে যায়, আর অন্যদিকে রোজ ফিরে আসে। আর যেমনটা সাইকিয়াট্রিস্ট বলেছিল, রোজ তার বাবা মা এবং ছোট ভাইয়ের সাথে একইভাবে মিশতে শুরু করে, ঠিক আগের মতো হাসি খুশি ভাবে। আর অন্যদিকে শোভা রোজের জন্য কিছু সারপ্রাইজ রেখেছে। সামনেই রোজের 18তম জন্মদিন, তাই শোভা আর জন রোজকে বলে সামনের জন্মদিনে তাকে তারা সেলফোন গিফট করবে, এমনকি যদি খুব তাড়াতাড়ি সে ড্রাইভিংও শিখতে পারে তাহলে একটি স্কুটিও কিনে দেবে। এগুলো শোনার পর রোজ তো আনন্দে আত্মহারা, কারণ এতদিন তো সে এগুলোই চাচ্ছিল। আর এর মধ্যে একদিন জন রোজকে বলে তারা যে কয়েকদিন আগে বার্থডে পার্টিতে গিয়েছিল, মানে শোভার বান্ধবী কবিতার বাড়িতে, ওই কবিতার দুঃসম্পর্কের এক আত্মীয় হচ্ছে জেরি এখানের একটি বায়োটেকনোলজি ল্যাবে রিসার্চের কারণে আসছে, কয়েক সপ্তাহ তাদের বাড়িতেই থাকবে। এমনকি জেরি এখানে অ্যালেনের রুমে থাকবে, তাই জন অ্যালেনের রুমটা বাড়ির ভিতর দিক থেকে লক করে দেয়, মানে জেরি বাইরের সিঁড়ি দিয়ে যাওয়া আসা করবে, বাড়ির মধ্যে আসার প্রয়োজন পড়বে না। আর ঠিক পরবর্তী দিন সকাল হতেই জেরি চলে আসে, কিন্তু জেরিকে দেখা মাত্রই রোজ একদমই আটকে ওঠে, কারণ এতদিন পর্যন্ত রোজ তার স্বপ্নে যে ব্যক্তিকে দেখত, মানে যে তার স্বপ্নে তাকে মারতে আসছিল, সে অন্য কেউ নয়, জেরির চোখ আর ওই ব্যক্তির চোখ একদমই সেম। এটা দেখার পরই রোজ জ্ঞান হারায়। কিছুক্ষণ পর রোজের জ্ঞান ফিরে আসে, কিন্তু রোজ এখন একটা ট্রমার মধ্যে আছে, কারণ এতদিন পর্যন্ত যে ব্যক্তিকে সে স্বপ্ন দেখত যে তাকে মারতে আসছে, সেই এখন তার সামনে দাঁড়িয়ে আছে। রোজ বুঝতেই পারছে না যে এটা কী হচ্ছে, জেরি তার স্বপ্নে কি করে এলো। এরপর জন জেরিকে অ্যালেনের রুমটি দিয়ে দেয়,
জেরি জানায় এখানে বায়োটেকনোলজি সেন্টারে রিসার্চ করতে তার 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। এই সময়টা সে এখানেই থাকবে। শোভা তখন জেরিকে বলে যে তুমি আমাদের সাথে খাওয়া দাওয়া করো, কিন্তু জেরি বলে যে দুপুর এবং রাতের খাবার আমি ক্যান্টিনে করব, আমার শুধু সকালের খাবার প্রয়োজন পড়বে। তো এরপর জেরি ফ্রেশ হয়ে তার অফিসে যাচ্ছিল। তো জেরির যেহেতু আজকে প্রথম দিন, এই জন্য জন তার গাড়িতে করেই জেরিকে তার অফিসে ড্রপ করতে চায়। আর অন্যদিকে শোভা বুঝতে পারছে রোজের কিছু একটা হচ্ছে, তাই শোভা রোজের কাছে জানতে চায় যে আসলে সমস্যাটা কোথায়। রোজ তখন তার মাকে পুরো বিষয়টি বলে যে আমি যে ব্যক্তিকে স্বপ্ন দেখছি ওই লোকটাই সে। কিন্তু শোভা এটা বিশ্বাসই করতে পারছে না যে জেরি কি করে তার স্বপ্নে আসতে পারে। এগুলো রোজের ভুল ধারণা। শোভার ধারণা রোজ ইদানিং যে ফিকশনগুলো পড়ছে ওই বিষয়গুলো তার মস্তিষ্কের মধ্যে সবসময় থাকে। আবার অন্যদিকে অফিসে যাওয়ার পথে জেরি জনের কাছে বাসায় স্মোক করা পারমিশন চাইলে জন বলে এই বিষয়ে আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে শোভার সাথে কথা বলে জানাতে হবে। সাথে সে এটাও জানায় একসময় সে এবং শোভা একসাথে স্মোক করত, ড্রিঙ্কও করত, কিন্তু এখন সবকিছু বন্ধ করে দিয়েছে। আবার শোভা রোজকে বোঝায় যে আমি তোমার কথা বিশ্বাস করছি, মানছি যে তুমি যে স্বপ্নগুলো দেখছো হয়তোবা এই ব্যক্তির মধ্যে হতে পারে, কিন্তু এতে কি হয়েছে, সে তো আমাদের গেস্ট, 3-4 সপ্তাহ এখানে থাকবে, তাই দয়া করে এই 3-4 সপ্তাহ তার সাথে কোনোরকম বেয়াদবি করো না। সিন চলে যায় রাতে। রোজ তার নিজের রুমে বসে বই পড়ছে, তবে ঘড়িতে 7টা বাজতেই অ্যালেনের ঘরের একটি শব্দ হয়। এতে করে রোজ বুঝতে পারে জেরি ঘরে ফিরেছে। আর পরবর্তী দিন সকালে নাস্তার টেবিলে জন জেরির কাছে জানতে চায় যে গতকাল কখন এসেছিলে। জেরি জানায় রাত 8:30টার দিকে, কিন্তু রোজ বলে ওঠে আমি তো 7টায় শব্দ পেয়েছি। জেরি তখন বোঝানোর চেষ্টা করে হয়তোবা 7টা বাজতে পারে, আমি হয়তোবা খেয়াল করিনি। শোভা বিষয়টা বুঝতে পেরে একটু এড়িয়ে বলে যে এখানে 5টা বাজতে সন্ধ্যা হয়ে যায়, এই জন্য হয়তোবা 7টাকেও তোমার রাত 8:30 মনে হয়েছে। জেরিও স্পষ্টই বুঝতে পারছে রোজ তাকে পছন্দ করছে না। তো নাস্তা শেষে জেরি তার অফিসে চলে গেলে রোজ আদিতিকে কল করে বিষয়টি জানায়। আদিতিও জানায় যে রোজের বাবার কারে সে জেরিকে দেখেছে, তবে জেরিকে দেখে আদিতির কাছে তেমন সন্দেহজনক কিছু মনে হয়নি। সিন চলে যায় রাতে। রোজ বিছানায় শুয়ে শুয়ে প্রতিদিনের মতো সেই সকল বিষয়গুলোই কল্পনা করছিল, তবে হঠাৎ করে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। রোজ দরজা দিয়ে উকি দিয়ে অ্যালেনের দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে জেরির ছায়া দেখা যাচ্ছে। এমনকি যদিও ভিতর থেকে দরজাটি লক করে দেয়া, তারপর হঠাৎ করে দরজাটি খুলে যায়। আর এটা দেখেই রোজ বেশ ভয় পেয়ে যায়। এজন্য পরদিন সকালে নাস্তার টেবিলে রোজ বারবার জেরির দিকে তাকাচ্ছে। এর মধ্যে তাদের ফার্মের নতুন যে গরুটি আনা হয়েছিল সেই গরুটি ছুটে যাওয়ায় বাইরের শব্দ পেয়ে সবাই একরকম বাইরে চলে যায়, তবে জেরি তখনও ভিতরে। সবাই যখন গরু ধরতে ব্যস্ত, জেরি তখন ঘরের ভিতর একটি আলমারির পাশে গিয়ে আলমারিটি খোলার চেষ্টা করছিল। রোজও বুঝতে পেয়ে ঘরে ফিরে আসে, তবে জেরি বলে যে সে আসলে প্লেটটি রাখার জন্য কিচেন খুঁজছিল। এমনিতে এতদিন যাবৎ রোজ ওই স্বপ্নগুলো দেখে আসছিল, আর তার স্বপ্নের যে ভয়ঙ্কর ব্যক্তি সেই এখন তার পাশের ঘরে ঘুমাচ্ছে, যে জন্য রোজ সারা রাত চেষ্টা করেও ঠিকমতো ঘুমাতেও পারছে না। এদিকে সামনেই রোজের জন্মদিন। জন যেমনটা বলেছিল ড্রাইভিং শিখতে পারলে তাকে স্কুটি কিনে দিবে, তাই আদিতির সাথে আদিতির কার ড্রাইভ করা শিখছে। কিন্তু নতুন নতুন কার ড্রাইভ করা শিখতে গিয়ে আর ওই সকল বিষয় নিয়ে চিন্তা করায় হঠাৎ করে বড় একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। একদিকে আদিতি রোজকে ড্রাইভ করা শেখাচ্ছে, আর অন্যদিকে আদিতি আবার বাইসাইকেল চালাতে পারত না, তাই রোজ আদিতিকে বাইসাইকেল চালানো শেখাতে যায়। আর তখনই বাইসাইকেল থেকে পড়ে রোজের হাতের একটি জায়গায় কেটেও যায়। এরপর দুই বান্ধবী বসে এই বিষয় নিয়ে আলোচনা করছিল, কারণ রোজ বুঝতে পারছে না জেরি এখানে কেন এসেছে, আর স্বপ্নের বিষয়টাও সে মেলাতে পারছে না। আদিতির কথা আমি তোর কথা বিশ্বাস করছি, কিন্তু সে কেন এমনটা করতে যাবে, তাকে দেখে তো এমন মনে হয় না। এমনকি আদিতিও বুঝতে পারছে না রোজকে আসলেও এগুলো স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দেখছে। তবে ঠিক সেই রাতেই রোজ আবার দরজার শব্দ পায়। রোজ এগিয়ে গিয়ে দেখে অ্যালেনের ঘরের ভিতর দিক থেকে দরজাটি খোলা হয়েছে, এমনকি জেরি ওই দিক দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। জেরিকে দেখা মাত্রই রোজ লুকিয়ে পড়ে। জেরিও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বাড়ির ভিতরে চলে যায়। রোজও পিছু করছে এবং গোপনে সবকিছু দেখছে। তবে রোজের বিড়াল কিটি সেখানে চলে যাওয়ায় জেরি আর এক মুহূর্ত সেখানে দেরি না করে কিটিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। রোজ তখনও সিঁড়ির নিচে দাঁড়িয়ে সব দেখছে। জেরি চলে যাওয়া মাত্রই রোজ ধীরে ধীরে উপরে চলে আসে, এমনকি অ্যালেনের দরজায় হাত দিয়েও দেখে দরজা তো বন্ধ। তাই রোজ নিজের ঘরে চলে যায়, আর এরপরই তার ঘুম ভেঙে যায়। সময় তখন রাত 4:15।
রোজ ধারণা করে এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছু সে স্বপ্ন দেখেছে। তবে রোজ লক্ষ্য করে তার বিড়াল কিট্টি সেখানে নেই। এই জন্য রোজ পুরো ঘরের মধ্যে কিট্টিকে খুঁজতে শুরু করে। আর এভাবে কিছুক্ষণ খোঁজার পরই অ্যালেনের ঘর থেকে কিট্টির শব্দ পেয়ে রোজ পুরো চমকে ওঠে। কারণ কিট্টি তো তার নিজের ঘরে ছিল, অ্যালেনের ঘরে কি করে গেল? তাহলে এতক্ষণ যা কিছু হলো এই সব কিছু কি স্বপ্ন নয়, এগুলো কি বাস্তবে ঘটেছে? তবে পরদিন সকালে জেরি নাস্তা করতে আসার সময় কিটিকে সাথে নিয়ে আসে এবং বলে যে গতকাল রাতে কিটি তার সাথেই ছিল, হয়তো দরজা খোলা থাকায় ঢুকে যেতে পারে। কিন্তু রোজের কথা কিটি ওখানে কি করে গেল? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, সিঁড়ি দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তবে জেরি বলে জানালা দিয়ে তো যেতে পারে। এদিকে জেরির আর অফিস নেই। জন আর শোভা চার্চে যাবে। জেরিও শোভাদের সাথে চার্চে যেতে চাচ্ছিল, তাই অ্যারনকে রোজের কাছে রেখে জন আর শোভা জেরিকে নিয়ে চার্চে চলে যায়। জনরা জেরিকে চার্চে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে একদিকে জেরির দিন পার হচ্ছে আর অন্যদিকে রোজ ক্যালেন্ডারের দিনগুলো মার্ক করে রাখছে, কারণ কবে তার 3-4 সপ্তাহ শেষ হবে আর কবে জেরি এখান থেকে যাবে। যতদিন জেরি এখান থেকে না যাচ্ছে রোজ একদমই শান্তি পাচ্ছে না। তবে ধীরে ধীরে দিন যাওয়ার সাথে সাথে রোজ এটাও লক্ষ্য করে জেরি কেন যেন তার পরিবারের সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, আর এই বিষয়টা রোজ একদমই পছন্দ করছিল না। এর মধ্যে একদিন খামারের একটি খরগোশ মারা যায়। জন ধারণা করে যে আশেপাশে অনেক সাপ আছে, হয়তো সাপের কামড়ে মারা গেছে। আবার আরও একদিন চার্চ থেকে ফেরার পথে জেরিকে দেখে এক ব্যক্তি যমুন বলে ডেকে ওঠে। জন বিষয়টা খেয়াল না করলেও শোভা বিষয়টি খেয়াল করে। রোজও ঘরের মধ্যে তার বেডের পজিশন চেঞ্জ করেছে, কোনোভাবে সে রাত পার করে দিচ্ছে। এক রাতে জেরি অফিস থেকে ফেরার পথে জনদের জন্য খাবার নিয়ে আসে, তাই শোভা জেরিকেও খাবার খেতে ডাকে। আর বক্স ওপেন করে দেখে জেরি চিকেন চিলার পরোটা নিয়ে এসেছে, যেটা রোজের একদম পছন্দের খাবার। তবে খাওয়ার সময় জেরি বলছিল সে অফিস থেকে খেয়ে এসেছে, এখন খেতে চাচ্ছে না। আবার এত রাতে একসাথে খেতে বসেছে, এই জন্য জন জেরির সাথে ড্রিঙ্ক করতে চাচ্ছিল। সে হুট করে মদের বোতল নিয়ে আসে, কিন্তু রোজ এই বিষয়টা পছন্দ করছে না, সাথে শোভাও নিষেধ করে। তারপর জন অনুরোধ করলে শোভা একসময় অনুমতি দিয়ে দেয় ঠিকই, জেরি রাগ করে না খেয়ে চলে যায়। এই জন্য শোভা রোজের জন্য একটু প্লেটে করে খাবার নিয়ে উপরে যায় এবং রোজকে বোঝায় জেরি এখানে কয়েকদিন থাকবে, চলে যাবে, তাই দয়া করে এমন করো না। শোভা বুঝতে পারছে রোজ অভিমান করেছে, তাই শোভা রোজকে তার নিজের সেলফোনটি দেয় এবং বলে তুমি যার সাথে ইচ্ছা কথা বলো, গেমস খেলো, কোনো সমস্যা নেই, তবে সকালে আমাকে দিয়ে দিও। তো রোজের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে জেরিকে এই বাড়ি থেকে বের করা, তাই সে গুগলে সার্চ করে যে কিভাবে একজন গেস্টকে বাড়ি থেকে দ্রুত বের করা যায়। এরপর রোজ ঘুমিয়ে পড়ে। তবে মাঝরাতে হঠাৎ করে অ্যালেনের ঘরের দরজার শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। রোজ উঠেই দেখে জেরি দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই দ্রুত মুখের উপর বই রেখে ঘুমের ভান করে। এরপর জেরি রোজের রুমে ঢুকে পড়ে, মুখের ওপর থেকে বইটি সরিয়েও। জেরিও বুঝতে পারে রোজ ঘুমিয়ে পড়েছে, তাই আবার নিজের ঘরে চলে যায়। রোজও তড়িঘড়ি করে জানালা দিয়ে উকি দিয়ে দেখে জেরি বাড়ির পিছের দিক মানে ফার্মের দিকে যাচ্ছে। তাই রোজ তার মায়ের ফোনটি নিয়ে জেরিকে ফলো করতে শুরু করে। তবে ফার্মে ঢুকতে গিয়ে দেখে তালাবদ্ধ, এই জন্য পিছের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই নেটে লেগে তার হাত কেটে যায়। রোজ একটু ভিতরে গিয়ে দেখে জেরি গরুর খামারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। রোজও পিছে পিছে ফোনে রেকর্ড করে যাচ্ছে। আবার ভিতরে ভেলু ঘুমিয়েছিল। জেরি সরে যাওয়া মাত্রই রোজ ভেলুকে ডাকার চেষ্টা করে, কিন্তু বহুবার ডাকলেও সে এত ঘুমে বিভোর যে কোনোভাবেই তাকে জাগানো সম্ভব হচ্ছিল না। এই জন্য রোজ একাই জেরির পিছু করে খামারের পিছের দিকে তার বাবার যে একটি অফিস রুম আছে ঠিক সেই রুমের কাছে চলে যায়। এমনকি জানালা দিয়ে উকি দিয়ে দেখে জেরি ভিতরে দাঁড়িয়ে তার বাবার যে আলমারি আছে ওই আলমারির ভিতর থেকে কিছু ডকুমেন্টস বের করে চেক করছে। কিছুক্ষণের মধ্যে জেরিও বুঝতে পারে কেউ হয়তোবা তাকে ফলো করছে, তাই জেরি হঠাৎ করে সেখান থেকে সরে যায়। রোজও কোনোভাবে জেরিকে খুঁজে পাচ্ছিল না। রোজ লক্ষ্য করে জেরির টর্চ যেখানে পড়ে আছে। তবে রুম থেকে বের হয়ে আশেপাশে খোঁজার সময় হঠাৎ করে জেরি তার পিছে এসে দাঁড়ায়, আর রোজ যখনই জেরির দিকে তাকায় জেরি রোজের মুখে স্প্রে করে দেয়। সিন চলে যায় সকালে। রোজের ঘুম ভাঙতেই রোজ দেখে বইটি সেভাবেই ছিল যেভাবে গতরাতে রাখা হয়েছিল। আবার রোজের গতরাতের ঘটনা সবই মনে আছে, তাই দ্রুত নিচে গিয়ে তার বাবা মাকেও বিষয়টি জানায় যে গতরাতে আমি জেরিকে ওখানে যেতে দেখেছি এবং সে আমাকে সেন্সলেসও করেছিল। তবে রোজ যেহেতু এই সকল স্বপ্ন মাঝে মধ্যেই দেখে, এই জন্য জনরা ধরেই নিচ্ছিল রোজ হয়তোবা আবারও গতরাতে এই একই রকম স্বপ্ন দেখেছে। রোজের কথা এটা স্বপ্ন নয়, বাস্তবে হয়েছে। জন তখন রোজকে ভিতর নিয়ে
তার আলমারির ভিতরে চাবিগুলো দেখায় যে চাবিগুলো তো আমার এই ঘরে ছিল, তাহলে ও ওই ঘরে কি করে ঢুকবে? আবার শোবার কথা, তুমি বলেছ গতরাতে তুমি ফোনে সব রেকর্ড করেছ, কোথায় সেই ভিডিও? এই জন্য রোজ তার মায়ের ফোনটি নিয়ে আসে, কিন্তু ফোন চেক করে দেখে ফোনে কোনো রেকর্ডিংই নেই। আবার রোজ গতকাল যখন ফার্মের পিছে যাচ্ছিল তখন হাতে যে আঘাত পেয়েছে সেই আঘাতটিও দেখায় যে গতকাল সেখানে যাওয়ার সময় আমি আঘাত পেয়েছি। কিন্তু শোবার কথা, তুমি তো সাইকেল থেকে পড়ে গিয়ে এই আঘাত পেয়েছিলে, এই আঘাত তো গত রাতে নয়। রোজ যতভাবে চেষ্টা করুক না কেন কোনোভাবেই তার বাবা মাকে বোঝাতে পারছে না যে গত রাতে বাস্তবে এগুলো ঘটেছিল, এসব কোনো স্বপ্ন ছিল না। তাই ভিতরে ভিতরে নিজেকেই নিজের এখন পাগল বলে মনে হচ্ছে, কারণ সবাই তো তাকে মানসিক ভারসাম্যহীনই মনে করছে। এ পর্যন্ত তো ঠিকই ছিল, তবে এরপরই বাড়ির উঠানে রোজের বিড়াল কিট্টিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রোজ মন খারাপ করে নিজের ঘরে বসে কান্না করছিল। তখনই রোজের কিছু একটা মনে পড়ে। রোজ দ্রুত তার মা শোভাকে গিয়ে বলে, গতকাল রাতে জেরির আনা খাবার থেকে শোভা রোজের জন্য যে খাবার নিয়ে গিয়েছিল, রাগ করে রোজ ওই খাবার না খেয়ে কিটিকে দিয়ে দিয়েছিল। ওই খাবার খাওয়ার পরই কিটির মৃত্যু হয়েছে। এটা শোনার পর শোভাও বেশ চিন্তায় পড়ে যায়। শোভা তাদের ঘরের মধ্যে থাকা গহনা, টাকা পয়সা, এমনকি জনের অফিস রুমের লকারও চেক করে দেখে যে সব জায়গায় টাকা পয়সা এবং গহনা ঠিকই আছে। শোভা জনকে বিষয়টি বলে যে আমি সব চেক করে দেখেছি, সব ঠিক আছে। আবার শোভার ফোনের মধ্যে রোজ যে সার্চ করেছিল যে কীভাবে গেস্ট তাড়ানো যায়, সেই হিস্টোরি দেখে তারাও এখন বুঝতে পারছে রোজ কোনো না কোনোভাবে জেরিকে এখান থেকে বের করার চেষ্টা করছে, কারণ প্রথম দিন থেকেই তোর পিছে লেগেছিল। একরকম তো জন মনেই করছে দিন দিন তার মেয়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওকে এই মুহূর্তে একটা মানসিক ডক্টর দেখানো উচিত। আর বাবা মায়ের এই কথা শোনার পর রোজও মানতে পারছে না তার বাবা মা তাকে পাগল ভাবছে। তাই রোজ রাগের বশে রাতেই জেরির রুমে যায় এবং জেরির কাছে জানতে চায়, তুমি কেন আমার কিটিকে মেরেছ? রোজ অনেক বেশি উত্তেজিত ছিল, উচ্চস্বরে কথা বলছিল। তাই জেরি একসময় রোজের মুখ চেপে ধরে, আর এর মধ্যে শোভা আর জন এসে এই অবস্থায় তাদের দেখে ফেলে। শোবার কথা আমি মানছি ও কিছু করেনি, কিন্তু যেটাও করেছে এটা আমি পছন্দ করছি না, কারণ আমাদের মেয়েটা বড় হয়েছে। এভাবে তো রোজের মুখ চেপে ধরতে পারে না, তাই না? জন তখন বোঝায় যে তোমরা কে চাও আমি ওকে এখনই চলে যেতে বলি? আমি বলতে পারবো, কিন্তু এতে কি হবে? কবিতা তো তোমার আত্মীয়, আর যদি জেরি চলে যায় কাল কবিতার সাথে তোমারই সম্পর্ক নষ্ট হবে। চিন্তা ভাবনা করে শোভা বলে দেয়, আত্মীয়তা যায় যাবে, কিন্তু এরপর থেকে কখনো যদি আমার মেয়েকে স্পর্শ করে তাহলে আমি ছেড়ে দিব না। ওই রাতে শোভা রোজের কাছেই ঘুমায়। আর পরবর্তী দিন সকালে খাবার টেবিলে গতকালের ঘটনার জন্য জেরি তাদেরকে সরি বলে যে আসলে এত রাতে আমার ঘরে একটি মেয়ে এসেছে, জানাজানি হলে হয়তো বা অন্য কিছু ভাবতে পারে, এই জন্যই আমি বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরছিলাম, এটা আমার করা উচিত হয়নি। সাথে সে এটাও বলে আগামীকালে সে এখান থেকে চলে যেতে চায়। জন আর শোভা তখন বোঝায় যে আসলে আমরা এমন কিছু ভাবিনি, আর তোমার যেহেতু 4 দিন সময় লাগবে তুমি এখানে থাকতে পারো। সাথে শোভা তাদের পক্ষ থেকে রোজ যেটা করেছে তার জন্য জেরিকে সরিও বলে। আর এটাই রোজের একদম পছন্দ হয়নি, কারণ রোজ তো কোনো অন্যায় করেনি, তার পক্ষ থেকে তার বাবা মা কেন সরি বলল? সকালের নাস্তা শেষ করে জেরি অফিসে চলে যায়। জন ফার্মের কিছু ডকুমেন্টসের কাজে শহরে যায়, আর শোভাও ফার্মে চলে গেলে এই সুযোগে রোজ অ্যালেনের ঘরে চাবি নিয়ে অ্যালেনের ঘরে ঢুকে পড়ে এবং ঘরের মধ্যে সব কিছু তল্লাশি শুরু করে, যেখানে সে ওই স্প্রেটাও পায় যে স্প্রে দিয়ে তাকে ওই রাতে অজ্ঞান করা হয়েছিল, এমনকি সেই টর্চ লাইটও। রোজ প্রত্যেকটা ছোটোখাটো জিনিসপত্র তল্লাশি করছে, তবে এর মধ্যে শোভা এসে পড়ে। শোবার কথা, তুমি এগুলো কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তবে রোজ তখন জেরির একটি আইডি কার্ড দেখায় যেখানে জেরির নাম যমুন স্ক্যারিয়া দেখা যাচ্ছে। রোজের কথা দেখো, ও তোমাদের মিথ্যা বলেছে, ওর নাম জেরি নয়, ওর নাম যমুন স্ক্যারিয়া। শোভারও মনে পড়ে চার্চ থেকে ফেরার পথে এক ব্যক্তি ওকে যমুন বলে ডেকেছিল, ওই সময় শোভা তেমনটা গুরুত্ব দেয়নি। তাই শোভা বিষয়টা যাচাই করতে কবিতাকে কল করে, আর কবিতা জানায় যে আসলে জেরির নামই যমুন স্ক্যারিয়া। জেরি নাম তো চার্চ থেকে দিয়েছিল, সেই নামে ওরা ওকে ডাকে। একদিকে শোভারা কবিতার সাথে কথা বলছে, আর অন্যদিকে জেরিকে দেখা যায় এই গ্রামের কোনো একটি বাড়িতে এক মহিলার সাথে দেখা করতে গিয়েছে। আবার শোভা কবিতাকে চেনে, জেরিকে কখনো দেখেওনি, তাই তার মনে সন্দেহ হচ্ছিল এই জেরি কি সেই জেরি নাকি অন্য কেউ। তাই কবিতার কাছে জেরির কথা জানতে চায় যে ওই বার্থডে প্রোগ্রামে কি জেরি এসেছিল? কবিতা বলে হ্যাঁ, ওর বন্ধুদের সাথেই ছিল। এই জন্য শোভা তাদের পারিবারিক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে ওই দিনের ফটোগুলো চেক করে,
আর সেই ফটোর মধ্যে জেরিকেও দেখতে পায়। তার মানে কবিতা যে জেরিকে পাঠিয়েছে এই সেই জেরি। তাই জেরিকে সন্দেহ করার আর কোনো কারণই নেই। এই জন্য একসময় শোভা নিজের মেয়ে রোজকে বলেই দেয় যে শুধু শুধু কাউকে ব্লেম দেওয়া ঠিক না, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আত্মীয়ের কাছে আমাদের নাক কাটিও না। আবার শোভা এভাবে কল করে বিভিন্ন কথা জিজ্ঞেস করায় কবিতা জেরিকে কল করে শোভার বিষয়টি বলে যে শোভা হঠাৎ কল করে এত কিছু জানতে চাইল কেন, কোনো সমস্যা হচ্ছে? জেরি কোনো উত্তর না দিয়ে কলটি কেটে দেয়। শোভা ভালো মতো শেয়ার হতে জেরির অফিসে যায়। সেখানে গিয়ে এক স্টাফের কাছে জেরির কথা জানতে চায়। সে জেরি নামে কাউকে চেনে না, যমুন স্কোয়ার নামে কাউকে চেনে না। তবে তখনই জেরির সাথে দেখা হয়, মানে কবিতার কল পেয়ে জেরি দ্রুত এখানে চলে এসেছে। শোভা জেরির অফিসটাও দেখতে চাচ্ছিল যে এসেছি যেহেতু তুমি কোথায় কাজ করো দেখে যাই। যদিও জেরি একটু খেরিমেরি করছিল, তারপর শোভাকে ভিতরে নিয়ে যায়। জেরি একটি রুম দেখিয়ে দেয় যে এই রুমের ওই কোনায় বসে আমি কাজ করি, কিন্তু তখন ওই রুমের মধ্যে কেউই নেই। তাই জেরি শোভাকে অন্য একটি জায়গায় নিয়ে যায় এবং বেশ কিছু কর্মীকে দেখায় যে এদের সাথে আমি কাজ করি। তাই শোভা আবার বাড়িতে ফিরে আসে। সিন চলতে রাতে। প্রতিদিনের মতো সবকিছু শেষ করে রোজ ঘুমাতে যাচ্ছিল। ঠিক তখনই জন আর শোভা রোজকে তার বার্থডে সারপ্রাইজ দেয়, কারণ আজ রোজের 18তম জন্মদিন। এত রাত হয়ে গেছে বলে তারা জেরিকে আর ডিস্টার্ব না করে নিজেদের মতো করে ছোট্ট একটি কেক কেটে রোজের বার্থডে সেলিব্রেট করে। আর পরবর্তী দিন সকাল হতে রোজকে প্রথমে একটি সেলফোন গিফট করে এবং জানায় যে রোজের জন্য তারা স্কুটিও বুক করেছে। জন বলে এই গিফটগুলো তোমার মাই তোমাকে দিয়েছে, তবে আমিও তোমার জন্য একটি গিফট রেডি রেখেছি। যখন তোমাকে আমি দিব তখন তুমি আমাকে হাক করবে। জন বলে এই রোজ ভ্যালিতে আমরা যা কিছু তৈরি করেছি, এই পুরো ফার্ম হাউস আমরা তোমার নামে লিখে দিতে চাচ্ছি। এটা শুনে তো রোজ একদম আনন্দে আত্মহারা। এর মধ্যে জেরি এসে পড়ে। শোভা জেরির জন্য কেক আনছিল, আর অন্যদিকে জেরি জনকে জানায় তার রিসার্চের কাজ শেষ হয়ে গেছে, 1-2 দিনের মধ্যে সে এখান থেকে চলে যাবে। এটা শোনার পর রোজ আরও বেশি খুশি হয়। এরপর শোভা রোজকে শহরে নিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রোজের নামে একটি ডেবিট কার্ডও দিয়ে দেয় যে এখন থেকে আদিতির কাছেও যা থাকবে তোমার কাছেও তাই আছে। অন্যদিকে জেরিকে দেখা যায় আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, তবে ঘরে না গিয়ে একদম ফার্মের পিছের দিকে জঙ্গলের ভিতর চলে যায়। ভেলিও জেরিকে ফলো করতে করতে সেখানে চলে যায়, আর এরপর দুজন স্মোক করতে করতে জেরি ভেলুকে বলে যেই কাজের জন্য এসেছি মনে হয় আরও কয়েকদিন থাকতে হবে, তবে আমি চলে গেলেও তোমাকে এখানে থাকতে হবে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। তার মানে জেরি আর ভেলু কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। এমনকি তাদের কথায় এটাও বোঝা যায় তারা কোনো খুনের বিষয় নিয়ে কথা বলছে। একদিকে ওরা সেখানে দাঁড়িয়ে কথা বলছে, অন্যদিকে শোভা রোজকে নিয়ে বাড়িতে ফেরার পথে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। শোভার বেশ সন্দেহ হয়, তাই শোভা বাড়ির মধ্যে ঢুকে ফার্মের ভিতর দিয়ে ঠিক ওদের ওখানে পৌঁছে যায়। আর শোভাকে দেখে জেরি বলে যে আসলে আমাকে কোম্পানি দিতেই ভেলু এখানে এসেছিল। এরপর আমরা এটাও দেখতে পাই ওই দিন সবাই যখন একসাথে নাস্তা করছিল তখন ভেলুই ওই গরুর দড়ি কেটে দেয়। গরুটি যখন বাইরে ঝামেলা করছিল সবাই বাইরে চলে আসে, আর সেই সুযোগে জেরি ঘরের ভিতর আলমারিতে কিছু একটা করেছে। তো এভাবে আরও একটি দিন কেটে যায়। সকালে খাবার টেবিলে রোজ সরাসরি জেরির কাছে জানতেই চায় আপনার প্রজেক্টের কত দূর, রিসার্চ শেষ হয়নি? জেরি জানা শেষ হয়ে গেছে, এখন কিছু ডকুমেন্ট সাবমিট করা বাকি আছে। যদিও জেরি ওই ডকুমেন্টসগুলো নিজের বাড়ি থেকে মেইল করে পাঠাতে পারবে, তারপরও এখানে থেকেই সব কিছু শেষ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই জেরি বলে আপনার যদি কিছু মনে না করেন আমি আরও 4-5 দিন এখানে থাকতে চাই। এটা শুনে জনার সভা বলছিল এতে সমস্যা কোথায়, তোমার যতদিন দরকার তুমি থাকতে পারো। কিন্তু রোজ এটা মানতে পারছে না। রোজ ধরে নিয়েছিল জেরি এখন চলে যাবে আর তার ঝামেলা থেকে সে মুক্ত হবে, কিন্তু জেরির ঝামেলা তো যাচ্ছেই না। তাই রোজ সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সে জেরিকে বাড়ি থেকে বের করে ছাড়বে। আবার ওই দিন রাতের বেলায় জেরি সবার জন্য খাবার আনতে চাচ্ছিল। শোভা যেহেতু আগের ঘটনার কথা মনে আছে, তাই শোভা বলে দরকার নেই, আমরা নিজেরাই ঘরে রান্না করব। তাই রাতের বেলা সবাই একসাথে রান্না করে। পরদিন সকালে জন প্রতিদিনের মতো ফার্মের গরুর দুধ নিয়ে বাজারে চলে যায়। শোভারও কেনাকাটার কাজ থাকলে শোভা মার্কেটে চলে যায়। তবে জেরির অফিস নেই, তাই জেরি বাড়িতে আছে। রোজও ভাবছে কীভাবে সে জেরিকে বাড়ি থেকে বের করবে। এর কিছু সময় পর শোভার কেনাকাটা শেষ হলে জন শোভাকে পিক করে। শোভা লক্ষ্য করে জনের সাথে ফাদারও আছে। মূলত শোভা সেদিন ফাদারকে তাদের বাড়িতে আসতে বলেছিল, সেদিন আসতে না পারায় আজ রোজের সাথে কথা বলতে ফাদার তাদের বাড়িতে আসছে। তাই রোজ বাড়িতে আছে কিনা এটা কনফার্ম করতে শোভা রোজকে কল করে বলে যে ফাদার আমাদের সাথে বাড়িতে আসছে,
তোমার সাথে কথা বলবে। 5 মিনিটের মধ্যে আমরা এসে পড়ব। এটা শোনার পর এই সুযোগটা কাজে লাগাতেই রোজ দ্রুত উপরে গিয়ে জেরিকে মিথ্যা বলে যে আমাদের ঘরে সাপ ঢুকেছে। জেরি প্রথমে ভাবছিল রোজ হয়তোবা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তারপরও বিশ্বাস করে নিচে এসে সাপ খোঁজার চেষ্টা করে, কিন্তু ঘরের মধ্যে কিছু নেই। একসময় সে স্পষ্টই বুঝতে পারে এটা রোজের কোনো প্ল্যান, কারণ রোজ বারবার উকি দিয়ে বাইরে দেখছে। আর এই বিষয় নিয়ে রোজ আর জেরির মধ্যে আবার তর্ক শুরু হলে রোজ জেরিকে যখন থাপ্পড় মারতে যাবে তখনই জেরি রোজের হাত ধরে বসে। আর গতবারের মতো এবারও জন, শোভা এবং ফাদার 3 জনই এই দৃশ্য দেখে ফেলে। আগেরবার জেরি কোনোভাবে পার পেয়েছে, কিন্তু এবার সে কী বলবে? তারপর জেরি সত্যিটা বলে যে আমাকে সাপের কথা বলে নিচে এনেছে, কিন্তু ঘরে কোনো সাপ ছিল না। আর ও যখন আমাকে থাপ্পড় মারতে যাবে তখন আমি হাতটা ধরেছি। এরপর ফাদার রোজের সাথে কথা বললে রোজ শুরু থেকে সব কিছু খুলে বলে। আর রোজের সাথে কথা শেষ করে ফাদার জন এবং শোভাকেও বুঝিয়ে বলে যে দেখো, রোজ শুরু থেকে বলছে ওই লোকটা সুবিধার নয়, আর আজ তো আমি নিজের চোখেই দেখলাম। যত কিছু হোক না কেন এটা আমি মানতে পারছি না। বড় কিছু ঘটে যাওয়ার আগে তোমাদের মেয়ের কথা শোনা উচিত, বাকিটা তোমরা ভালো জানো। যত দ্রুত সম্ভব ছেলেটিকে বাড়ি থেকে বের করে দেওয়াটাই বেটার। তাই ফাদার চলে যাওয়ার পর জন আর শোভা জেরিকে দেখে পুরো বিষয়টি বোঝায় যে আসলে অন্যভাবে নিও না, আমাদের মনে হয় এখন তোমার চলে যাওয়া উচিত। সাথে এটাও বলে দেয় এই বিষয়টি যেন কবিতাকে কিছু না বলে। জেরি কথা দেয় আগামীকাল সকালে সে চলে যাবে। আবার জনদেরও শহরে একটি কাজ আছে, তাই পরবর্তী দিন সকাল হতেই সবাই একসাথে বের হয়। মাঝপথে জেরি রাস্তায় চলে যায় আর জনরা জনদের রাস্তায়। জনরা মূলত রোজের জন্য যে স্কুটি অর্ডার করেছিল তার ডেলিভারি নিতে এসেছিল। তবে যাওয়ার পথে আমরা জানতে পারি রোজ যে পরিকল্পনা করেই জেরিকে বাড়ি থেকে বের করেছে, মানে এই সব কিছুতে তার প্ল্যান ছিল, এটা তার মা শোভা আগেই বুঝতে পেরেছে। আর এতে শোভাও খুশি, কারণ শত হোক মেয়ের সেফটির কথা তো চিন্তা করতেই হবে। জেরি শুধু এখন বাড়ি থেকেই নয়, তাদের এই শহর থেকে চলে গেছে, তাই রোজের আর কোনো ভয় নেই। এমনকি ওই দিনের পর থেকে রোজ আর কোনো দুঃস্বপ্ন দেখেনি। তার জীবনটা একদম স্বাভাবিকভাবেই চলছিল। একরকম মনে হচ্ছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে। তবে এর ঠিক কিছুদিন পরই হঠাৎ করে জেরি অ্যালেনের ঘর থেকে নিজের ঘরে যাওয়ার সময়ই হঠাৎ করে তার মনে হচ্ছিল এই ঘরের মধ্যে জেরি রয়েছে। তবে কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটা তার ভুল ধারণা। এখান থেকে সিন চলে যায় 2 মাস পর। জেরিকে দেখা যায় আবার এই শহরে ফিরে এসেছে। আজ অ্যালেনের মৃত্যুবার্ষিকী, তাই সবাই অ্যালেনের কবরস্থানে যায়। জেরি আর ভেলিকেও দেখা যায় দূর থেকে ওদের উপর নজর রাখছে। এরপর কবরস্থান থেকে ফেরার সময় জন শোভাকে বলে যে তোমরা বাড়িতে চলে যাও, আমার ছোট্ট একটি কাজ আছে, শেষ করে আসছি। তাই কথা মতো শোভারা কার নিয়ে চলে গেলে জন কবরস্থানের বাইরে অন্যদিকে পার করে একটি কার নিয়ে পুরনো পরিত্যক্ত একটি কারখানায় যায়। জেরিরাও জনকে ফলো করে এখানে এসেছে। আর এরপরই দেখা যায় জন এখানে তাদের বাড়ির একটি নকশা বের করে স্মোক করছে। কিন্তু জন এর আগে বলেছিল সে অনেক আগে স্মোক করা বন্ধ করে দিয়েছে। এরপর রাতের বেলা বাড়িতে ফিরলে শোভা আবার জানতে চায় তুমি কোথায় গিয়েছিলে। জন জানায় কিছু বন্ধুদের সাথে কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। কিন্তু জনের কথা এবং তার আচার আচরণে শোভার বেশ সন্দেহ হচ্ছিল। যাই হোক, প্রতিদিনের মতো তারা রাতের খাবার শেষ করে যার যার মতো শুতে যায়। আর ঠিক তখনই মাছ পরিহিত সেই ব্যক্তি তাদের বাড়িতে আক্রমণ করে, ঠিক যেমনটা সিরিজের প্রথম অংশে আমরা দেখেছিলাম। মানে রোজ যে দুঃস্বপ্নটা দেখত মনে হচ্ছে সেটাই বাস্তবে হচ্ছে। ওই ব্যক্তি প্রথমে রোজকে আক্রমণ করার চেষ্টা করলে রোজ কোনোভাবে তার বাবা মায়ের রুমে চলে আসে। আর এরপর জন বাইরে চেক করতে এলে জেরি জনকে আহত করে রোজকে নিতে আসে। শোভা বাধা দেওয়ার চেষ্টা করলে শোভাকে ধাক্কা দিয়ে ফেলে একসময় রোজকে নিয়ে যায়। ভেলু তখন শোভাকে আটকানোর চেষ্টা করছে। তবে যখনই রোজকে নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই অন্য একজন ব্যক্তি এসে জেরির মাথায় আঘাত করে। জনও দ্রুত বাইরে এলে রোজ জনকে দেখা মাত্র জনের কাছে ছুটে যায়। জেরি ভাবছিল জন হয়তো তাকে প্রোটেক্ট করবে, কিন্তু জন রোজকে থাপ্পড় দিয়ে ফেলে দেয়। আর ওই লোকটিকে ইশারা করে রোজকে মেরে ফেলার নির্দেশ দেয়। আর লোকটি ছুরি বের করা মাত্রই সেখানে শোভা এসে পড়ে। শোভাকে দেখে রোজ ভাবছিল শোভা হয়তো তাকে বাঁচাবে, কিন্তু শোভার কাছে যাওয়ার পর শোভা রোজকে থাপ্পড় দিয়ে ফেলে দিয়ে ওই লোকটাকে নির্দেশ দেয় সে যেন রোজকে মেরে ফেলে। রোজ তো বুঝতে পারছে না এসব কি হচ্ছে। তবে ওই ব্যক্তি রোজের কিছু করার আগেই জেরি তার হাতে এবং পায়ে শ্যুট করে দেয়। এমনকি রোজকে বলে এরা কেউই তোমার বাবা বা মা নয়। আর এরপরে সামনে আসে মুভির মূল টুইস্ট, যেখানে আমরা জানতে পারি জেরি আর ভেলু দুজনই পুলিশ অফিসার।
মূলত পুলিশের কাছে জন আর শোভার বিষয়ে অনেক ক্রাইমের রিপোর্ট ছিল। আজ থেকে 18 বছর আগে তারা একটি ক্রাইম করেছিল, কিন্তু সেটা এখানে নয়, এখান থেকে বহু দূরের গ্রামের এক খ্রিস্টান পরিবারে। শোভা ওই বাড়িতে বহু বছর যাবৎ কাজ করত। এমনকি কাজের সুবাদে ওই বাড়ির মানুষের সাথে তার এমনভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারা একসময় শোভাকে নিজেদের পরিবারের অংশ হিসেবে ধরে নিয়েছিল। জন ওই সময় ওই শহরের এক ফরেনারের কার চালাতো। সেই সুবাদে শোভাকে দেখে তাকে ভালোবেসে ফেলে। আর শোভা যে বাড়িতে কাজ করত, ওই পরিবার নিজ দায়িত্বে শোভাকে জনের সাথে বিয়ে দেয়। শোভা যে বাড়িতে কাজ করত, ওই বাড়িতে এঞ্জেল নামে একটি মেয়েও ছিল। এঞ্জেল শোভাকে সবসময় তার বান্ধবী হিসেবে মনে করত। বছর ঘুরতেই জন আর শোভার একটি ছেলে সন্তান হয়, যার নাম রাখে অ্যালেন। আর অন্যদিকে এঞ্জেলের একটি মেয়ে সন্তানের জন্ম হয়, যার নাম রেখেছিল রোজলিন। তার মানে রোজলিন ছিল অ্যাঞ্জেলের মেয়ে। একদিন রোজকে শোভার কাছে রেখে অ্যাঞ্জেল তার পরিবারকে নিয়ে চার্চে গিয়েছিল, কিন্তু যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ওই পরিবার 3 জন সদস্য মারা যায়। অ্যাঞ্জেল কোনোভাবে বেঁচে গেলেও একদম শয্যাশায়ী হয়ে পড়ে। এঞ্জেল ভালো করে জানত তার এই পরিস্থিতিতে বেশি দিন হয়তোবা সে সার্ভাইভ করতে পারবে না। তাই নিজের মেয়ের ভবিষ্যতের জন্য এঞ্জেল একটি ডিসিশন নেয়। সে একটি উইল করে যে তাদের যত সম্পদ আছে তার মেয়ের 18 বছর পূর্ণ হওয়ার পর সবকিছু তার মেয়ে পাবে। কিন্তু মেয়ের 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে যাকে এতদিন বান্ধবী হিসেবে বিশ্বাস করে এসেছে, তার বাড়ির কাজের লোক শোভা তার মেয়ে এবং তার সম্পদের দেখাশোনা করবে। কিন্তু সে এটাও উল্লেখ করেছিল যে যদি 18 বছর আগে রোজ মারা যায় তাহলে পুরো সম্পদ একটি চ্যারিটেবল ফান্ডে চলে যাবে। ওই সময় থেকেই শোভা রোজের মা এবং সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু এঞ্জেল শোভাকে চিনতে ভুল করেছিল। এই সম্পদ তাদের হাত থেকে কোনোদিন চলে যাবে এই চিন্তা করে শোভা এবং জন কোনো কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই তারা একদিন এঞ্জেলকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এরপর ওই শহর ছেড়ে দিয়ে আনায়রাঙ্গিতে এসে এই ফার্ম হাউসে থাকতে শুরু করে। তারা এখানে নতুন বসতি স্থাপন করে, নতুন একটি জীবন শুরু করে। অ্যালেন ছিল তাদের বড় সন্তান। রোজও তাদের ছোট মেয়ের মতো বড় হচ্ছিল। পুলিশের কাছে তথ্য আছে রোজের 17 বছর পূর্ণ হয়েছে। এই বছরই 18 বছর পূর্ণ হবে। কিন্তু এখনও পর্যন্ত রোজ জানেই না তার আসল বাবা মাকে। আর পুলিশের কাছে যে তথ্য আছে সেই তথ্য যদি সত্যি হয় তাহলে রোজের 18 বছর পূর্ণ হতেই রোজের থেকে সকল সম্পত্তি লিখে নিয়ে ওরা রোজকে খুন করবে। আর পুলিশ এই সকল তথ্য মেরি নামে সেই নারীর থেকে পেয়েছে, যেই নারী চার্চ থেকে বের হওয়ার সময় শোভার সাথে ধাক্কা খেয়েছিল। আমরা আগেও জেনেছিলাম মেরি চার্চের নানের কাজ করত। সেখানে একটি ছেলে মাঝে মধ্যে আসতো, আর ওই ছেলেকে পরবর্তীতে ভালোবেসে নানের চাকরি ছেড়ে দিয়ে তারা অন্যত্র দিকে বিয়ে করে সংসার শুরু করেছিল, যার নাম ছিল অ্যান্টনি। অ্যান্টনি মূলত ওই বাড়ির ড্রাইভারের কাজ করত, মানে এঞ্জেলদের বাড়িতে। অ্যান্টনি ওই সময় শোভা এবং জনের সাথেই ছিল। এঞ্জেলকে যেদিন তারা হত্যা করল, অ্যান্টনি ছিল একমাত্র প্রত্যক্ষদর্শী। তবে শোভা অ্যান্টনিকে প্রতিজ্ঞা করেছিল একবার রোজের 18 বছর পূর্ণ হলে যখন তারা সব সম্পদ পেয়ে যাবে তখন একটি অংশ তারা অ্যান্টনিকেও দিবে। কিন্তু এদিকে অ্যান্টনি ম্যারির সাথে দীর্ঘ বছর কাটানোর পর অ্যান্টনির মধ্যে একটা পরিবর্তন এসেছিল। সবার অপেক্ষায় ছিল রোজের 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, কারণ রোজ তো শুধুমাত্র তাদের একটা ইনভেস্টমেন্ট ছিল। শোভার সব স্বপ্নই ছিল তার ছেলে অ্যালেনকে ঘিরে। কিন্তু হঠাৎ একদিন রোজকে পানি থেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে অ্যালেনের মৃত্যু হয়। আর ওই সময় শোভার সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শোভা এটাই মানতে পারছিল না রোজকে বাঁচাতে গিয়ে তার সন্তানের মৃত্যু হয়েছে। শোভার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে, যে জন্য শোভাকে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং দেওয়া হয়। কিন্তু কোনো জায়গায় কাউন্সেলিং করে বা থেরাপি দিয়ে শোভার মানসিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। শোভার মধ্যে শুধু একটিই বিষয় কাজ করছিল, যে কোনোভাবে সে তার ছেলের মৃত্যুর বদলা নিবে, মানে কবে সে রোজকে খুন করবে। অ্যান্টনিও সেই দিনের অপেক্ষায় করছিল। তবে রোজের 18 বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে অ্যান্টনি শোভাদের সাথে দেখা করে, কারণ তার ভাগনার সময় এসেছে। অ্যান্টনি তখন জানতে পারে রোজের 18 বছর পূর্ণ হতেই ওরা রোজকে খুন করবে। কিন্তু অ্যান্টনির কথা খুন কেন করতে হবে? সব কিছু তো আমরা এমনিতে পেয়ে যাচ্ছি। অ্যান্টনি শোভার কথা স্পষ্টই বুঝতে পারে শোভা শুধু সম্পদের জন্য নয়, বদলার জন্য। প্রথমত শোভার আগে শোভার মা এঞ্জেলদের বাড়িতে কাজ করত। ওই সময় শোভা এবং এঞ্জেল একই স্কুলে পড়াশোনা করেছে। একসময় এঞ্জেল শোভাকে তার বান্ধবী হিসেবে দেখত, কিন্তু পরবর্তীতে শোভার মা মারা যাওয়ার পর শোভা ওই বাড়ির কাজ শুরু করে। আর তখন সবাই শোভাকে ওই বাড়ির কাজের লোক হিসেবে দেখতে শুরু করে। এমনকি যে এঞ্জেল তাকে বান্ধবী হিসেবে দেখত, ওই এঞ্জেলের কাছেও সে কাজের লোক হয়ে যায়, যেটা সে কোনোভাবে সহ্য করতে পারছিল না। আর পরবর্তীতে
সেই এঞ্জেলের মেয়ের জন্য তার ছেলেটা মারা গেছে, তাই সবার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। অ্যান্টনিও সবকিছু বুঝতে পেরে বাড়ি ফিরে ম্যারিকে বিষয়টি জানিয়েছিল। ম্যারির কথা, আমাদের এসব সম্পত্তির দরকার নেই, আমরা এমনিতে ভালো আছি। কিন্তু অ্যান্টনি বোঝায় যে দেখো, আমাদের তো কিছুই করতে হবে না, শুধু ওদের কর্মকাণ্ড নিজেদের মধ্যে গোপন রাখতে হবে। এমনকি অ্যান্টনি প্ল্যান করেছিল সে ওদের সাথে কথা বলে তার শেয়ারের পরিমাণ বাড়াবে। কিন্তু অ্যান্টনি যখন ওদের সাথে কথা বলতে ওখানে গিয়েছিল, এরপর অ্যান্টনি আর ফিরে আসেনি। 2 মাস পার হয়ে যাওয়ার পর পরবর্তীতে ম্যারি থানায় গিয়ে কমপ্লেন করেছিল, কারণ তার ধারণা শোভারা হয়তোবা অ্যান্টনিকে খুন করেছে। আর এভাবেই মূলত পুলিশ পুরো বিষয়টি জানতে পেরে এই বিষয়ে সত্যতা যাচাই করতেই জেরি এবং ভেলুকে তদন্ত করতে এই বাড়িতে পাঠিয়েছিল। একদিক দিয়ে কবিতা জেরির আত্মীয়, আবার শোভাও কোনোভাবে কবিতার আত্মীয়, তাই সেই সুবাদে কবিতাকে ব্যবহার করেই জেরিকে শোভাতের বাড়িতে তোলার ব্যবস্থা করা হয়েছিল। আর এরপর থেকে জেরিরা সব কিছু নজর রাখতে শুরু করে। কিন্তু ম্যারি যেটা বলেছিল সেটা কতটুকু সত্যি বা আসলে শোভা বা জন এগুলো করছে কিনা সেটা বোঝার জন্য তাদের সেই উইলের প্রয়োজন ছিল। এজন্যই মূলত জেরি রাতের আধারে গোপনে জনের সে অফিসের লকার থেকে ওই উইলটি দেখতে গিয়েছিল। এমনকি ওই উইল দেখে তারা স্পষ্ট বুঝতে পারে আসলে ম্যারি যেটা বলেছে সেটা সত্যি ছিল। আর সেই তথ্য অনুযায়ী তারা এঞ্জেলদের আসল বাড়ির তথ্য খুঁজে বের করেছিল। এমনকি সেখানে তল্লাশি করে তারা অ্যান্টনির দেহাবশেষ উদ্ধার করে। মানে জন আর শোভা অ্যান্টনিকে মেরে ওই বাড়িতে পুঁতে রেখেছিল। জেরিও স্পষ্টই বুঝতে পারছিল এখন বাকি রয়েছে রোজ। রোজের 18তম জন্মদিন পূর্ণ হতেই ওর থেকে সম্পত্তি নেওয়ার পরই রোজকে ওরা খুন করবে। আর এটা করবে অ্যালেনের মৃত্যুবার্ষিকীর দিন, কারণ শোভা তো তার ছেলের মৃত্যুর বদলা নিবে। কিন্তু জেরিরা এটা কনফার্ম ছিল যে শোভা বা জন এটা নিজ হাতে করবে না। ওরা নিজেদেরকে প্রোটেক্ট করতে ওরা অন্য কোনো পন্থা অবলম্বন করবে। তাই কবরস্থান থেকে ফেরার পথে ওই দিন ওই পরিত্যক্ত কারখানাতে গিয়ে জন একজন কিলারকে ভাড়া করেছিল। তারা আগে থেকে রোজের ওই দুঃস্বপ্ন সম্পর্কে জানত, তাই ওই স্বপ্নের আঙ্গিকেই তারা প্ল্যানটি সাজিয়েছিল। কিন্তু তার আগে জেরিরা রোজকে উদ্ধার করতে চায়। আর এরপর সেখানে কি হয়েছে আমরা আগেও দেখেছি। এর মধ্যে পুলিশ ফোর্স এসে পড়েছে। তারা জন আর শোভাকে অ্যারেস্ট করে। রোজকেও ফার্স্ট এইড দেওয়া হচ্ছে। রোজও একদম হতভম্ব হয়ে গেছে। যাদেরকে এতদিন সে বাবা মা হিসেবে জেনে এসেছে তারাই কিনা তার মায়ের খুনি এবং তাকেই খুন করতে চাচ্ছিল। জেরিও রোজকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর সব শেষে রোজ শুধু জেরির কাছে জানতে চায় এগুলো কি সব দুঃস্বপ্ন ছিল না বাস্তব। কারণ জীবনের কিছু কিছু বাস্তবতা থাকে যেগুলো আসলে মেনে নেওয়া সম্ভব হয় না, মেনে নিতে অনেক কষ্ট হয়। তাই কিছু কিছু বাস্তবতাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়াটাই আমাদের জন্য শ্রেয়। তো এভাবেই পুলিশ ফোর্স শোভা আর জনের হাত থেকে রোজকে বাঁচালো। এর মধ্য দিয়ে সিরিজের শেষটা হয়। তো সিরিজের ক্লাইম্যাক্সটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।